আমার ফুপু মারা যাওয়ার ১ বছর পরে আমার ফুপা হচ্ছে আরেকটা বিয়ে করে ফেলে। তো সেই কারণে আমাদের হচ্ছে ওরকমভাবে ফুপুদের বাড়িতে যে যাওয়া আসাটা ছিল সেটা একদমই বন্ধ হয়ে যায়। কারণ আমার ফুপুকে বিয়ে দেওয়া হয়েছে আমাদের বাসার কাছাকাছি, প্রায় ২০ টাকা মাত্র রিক্সা ভাড়া। তো সেই সুবাদে ফুপুর বাড়িতে আমাদের খুব যাওয়া আসা ছিল। আমার ফুপুর ৩ ছেলে ২ মেয়ে, তো আপুদের বিয়ে হয়ে গেছে, আর যে বড় ভাইয়া উনিও বিয়ে করে ফেলছেন, এবং ছোট 2 ভাই ছিল আনম্যারিড। মেঝো ভাই আমার চেয়ে 5 বছরের বড়, আমার তখন 15 বছর বয়স যখন আমার ফুপু মারা গেছে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আর যে একেবারে ছোট ভাই সে আমার চেয়ে 2 বছরের ছোট, সে তখন ক্লাস 6-এ পড়ে। তো এটা ছিল ফুপুদের বাড়ির অবস্থা। তো আমরা হচ্ছে ওইরকমভাবে আর ফুপুদের বাড়িতে যাই না এখন, কারণ ওই যে ফুপুই নাই, ওখানে কার কাছে যাব। আর ফুপুর যে ছেলেমেয়েরা তারাও এখন হচ্ছে আমাদের বাড়িতে তেমন একটা আসে না, কারণ মা নাই, মামা বাড়িতে এসে আর কি হবে। তো আমার বাবারা হচ্ছে 2 ভাই, আর আমার ফুপু ছিল একমাত্র বোন। আমিও আমার ফ্যামিলির মধ্যে একমাত্র মেয়ে। আমার বড় চাচার 3টা ছেলে, আমার মেঝো চাচার 2টা ছেলে। তো আমি হচ্ছে সেই সুবাদে আমার ফ্যামিলির আমি একমাত্র মেয়ে, খুব আদরের। তো আমার যে ফুপাতো ভাই মেঝোরটা, সে হচ্ছে সবসময় আমাকে খুব কেয়ার করতো, খুব যত্ন করতো, ফোন করে করে আমার খবর নিত। এই জিনিসগুলো মানে খুব একটা লক্ষণীয় ছিল, আমার তাকে খুব ভালো লাগতো, এবং সেও কোথাও না কোথাও আমাকে একটু পছন্দ করতো। বাট ওই যে ফুপু মারা গেছে, এখন তো সে আমাদের বাড়িতে ওরকমভাবে আর আসা যাওয়াটা নাই আগের মতো। তো অনেক দিন হয়ে যায় তার সাথে দেখা সাক্ষাৎ নাই। তো উনি তখন হচ্ছে ইন্টার পরীক্ষার্থী ছিল যখন ফুপু মারা গেছে। তো সে পরীক্ষা দেওয়ার পরে আর হচ্ছে পড়াশোনাটা করে নাই, যে মা বাবার একটা বিয়ে করে ফেলছে, মানে মানসিক একটা পেরেশানি, এই কারণে পড়াশোনা না করে সে ঢাকা চলে গেছে, যে আমি ঢাকা গিয়ে চাকরি বাকরি করবো, এখানে আর আসবো না, এই বাড়িতে আর থাকবো না। যাই হোক, তো ওইভাবে তো সে ঢাকা চলে যাওয়াতে তো আরও একটু দূরত্ব চলে আসছে। গ্রামে থাকলে তো একবার না একবার আমাদের বাড়িতে আসা হইতো। তো অনেক দিন হয়ে যায়, প্রায় 2 বছর চলে গেল ফুপু মারা যাওয়ার, কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। তো তখন হচ্ছে আমার এসএসসি পরীক্ষা চলে আসছে। এসএসসি পরীক্ষার কিছুদিন আগে আমার যে মেঝো ফুপাতো ভাই, সে একদিন রাত্রের বেলা আমাদের বাসায় আসছে। অনেক রাত, তখন প্রায় 12টা-1টা বেজে গেছে। ওই সময়টাতে সে একদিন আসছে অনেক কিছু নিয়ে। সে ঢাকায় একটা চাকরি করতে গেছিলো, ফোনেও আমাদের আর যোগাযোগ হয় না ওইরকমভাবে। তো ঢাকায় সে একটা চাকরি করতে গেছে, ওইখানে মানে ছোটোখাটো একটা চাকরি করতেছিল। সেখান থেকে সে একটা ব্যবসার একটা রাস্তা পাইছে। তো এখানে সে খুব ভালো ব্যবসা করতেছে এখন। সেই সুবাদে সে আসছে আমাদের বাড়িতে বেড়াতে, তাদের বাড়িতে না গিয়ে। তো আমার মা তাদের সবসময় খুব আদর করে। আমার মা হচ্ছে বড় মামি, তো মামি হিসেবে তো তাদের মা নাই, ওই জায়গা থেকে খুব আদর যত্ন করে। তো রাত্রেবেলা আসছে মা, তখন হচ্ছে রান্না টান্না করে তাকে খাওয়ায়, ভালো মন্দ খাওয়াইছে, থাকছে। ওই দিন তো সে থাকছে। পরদিন ছিল শুক্রবার, বৃহস্পতিবার দিন আসছে। শুক্রবার দিন রাত্রের বেলা সে হচ্ছে আমাকে প্রপোজ করছে। তো আমি তাকে পছন্দ করতাম একটু একটু আগে থেকে, কিন্তু এমন না যে সে প্রপোজ করছে আর হ্যাঁ বলে দিব এমন কোনো কিছু। কারণ এটাও আমি জানতাম যে যেখানে আমার ফুপি নাই, আমার ফুপা হচ্ছে অন্য একটা মহিলাকে বিয়ে করছে, সেখানে তো আমার বাবা কোনোদিন আমাকে বিয়ে দেবে না। তো আমি বললাম কি, আপনার যদি আমাকে ভালো লাগে তাহলে আপনি বাবাকে বলেন, আমার পরীক্ষার পরে যদি বাবা আপনার সাথে আমাকে বিয়ে দেয় আমি আপনাকে বিয়ে করব, কিন্তু আমি হচ্ছে প্রেম ট্রেম করতে পারবো না। তখন সে আমাকে বললো যে হ্যাঁ, মামা হচ্ছে বিয়ে দিবে, সমস্যা নেই। তো অপর দিকে যে আমার যে ফুপা যে বিয়ে করছিল, ওই মহিলা কিন্তু অনেক ভালো, যাকে বিয়ে করছে উনি খুবই ভালো। উনি সবাইকে খুব আদর যত্ন করেন। উনি যে সৎ মা সেটা উনি কখনো কাউকে মানে বুঝতেই দেন না। কিন্তু ওনার মানে ওই মেঝো ছেলে যে আমার ফুপুর ছিল, ওনার নাম আরিফ, তো উনি হচ্ছে একটু ঘাটতারা ছিলেন, যে ওনার বাবা কেন বিয়ে করবে, ছেলেরা বিয়ে করছে এই সময়, তার বাবাকে কেন বিয়ে করতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে সে একটু তেরামি করতো। যাই হোক, তো তখন সে আমাকে প্রপোজ করলো, আমি তাকে ফিরাই দিলাম। তার আর সাহস হয় নাই আমার বাবাকে বলার যে মামা আমি ওকে বিয়ে করতে চাই বা কিছু। আমার নাম রুমকি। তো সেখান থেকে আর সে বলল না আমার বাবাকে। সে হচ্ছে শনিবার দিন সকালবেলা চলে গেল। তো আমারও এই প্রথমই ছিল কেউ আমাকে প্রপোজ করছে, আর যাকে আমি আগে থেকে একটু একটু পছন্দ করতাম। তো আমার মনের মধ্যে কেমন যেন খচখচ করতে থাকলো বিষয়টা। যদি হ্যাঁ বলে দিতাম তাহলে হয়তো তার সাথে কথা হইতো, বা দেখা করতে সে আবার হয়তো আসতো। এখন তো রাগ করে আসবে না, আসলেই সে আসলো না। আমি কলেজে ভর্তি হইলাম। এর 1 বছর পরেই আমার বাবা হচ্ছে স্ট্রোক করে মারা গেলেন। তো আমার বাবা মারা যাওয়ার পরে সে আসছে আমাদের বাড়িতে। তখন সে তাদের বাড়িতেও আস্তে আস্তে যাইতেছে, তার বড় ভাইয়ের কাছে যায়, বড় ভাবির কাছে যায়, আস্তে আস্তে তখন হচ্ছে আমাদের বাড়িতে আসে। তখন তাকে আমি 1 বছর পর আবার দেখি। দেখার পরে তখন তাকে আমি কথা বলি, তার সাথে কথা টথা বলে আমার মা তো তাকে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করে। কারণ আমি ছিলাম আমার বাবা মায়ের বড় সন্তান, আর আমার যে ভাই দোনোটাই ছিল ছোট, বাবা মারা গেছে। তো এখন আমাদের সংসারের দায়িত্ব নেওয়ার মতো কেউই ছিল না।
আর মা কখনো কোনো কাজ করেনি, বাবা সরকারি চাকরি করতেন, সেখান থেকে পেনশনটা হয়তো পাবেন, ততটুকু দিয়ে তো আর সংসার চলবে না। যাই হোক, তো তখন হচ্ছে খুব কানাকাটি করতে থাকে মা। তখন আরিফ ভাই হচ্ছে মাকে বলে যে মামি আজকের থেকে আপনার পুরো সংসারের দায়িত্বটা আমার। তো মা তো ভাবে যে ঠিক আছে, এটা বলার জন্য অনেকেই তো অনেক কিছু বলে যে মানুষ মারা গেছে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারে না, তো মা এরকমই ভাবে, আমিও এরকমই ভাবি। বাট যেটা হয়, 1 মাস পরে, বাবা মারা যাওয়ার 1 মাস পরে সে হচ্ছে আমাদের যে মাসিক বাজার লাগে, যে সংসারে গ্রোসারি যেসব জিনিসপত্র লাগে সব কিছু কিনে তারপরে নিয়ে আসছে ঢাকা থেকে। সে বলছে দায়িত্ব নেবে সেজন্য। তো এরকমভাবে একটা বছর পুরো চলে। আমার 1 বছর প্রতি মাসে সে হচ্ছে এসে বাজার টাজার করে দিয়ে যায়, আমাদের সাথে কথা টথা বলে। আমাকে কখনো আর প্রপোজ করে না বা কোনো কিছু প্রেমের কথা বলে না। তো এইভাবে 1 বছর চলে গেল। আমি ইন্টার পাস করলাম, করার পরে যখন ভার্সিটিতে ভর্তি হওয়ার কথা, তখন মা বলতেছে আর ভার্সিটিতে হওয়ার দরকার নাই, ভর্তি হওয়ার দরকার নাই, মানে একসাথে 3 জন মানুষের পড়াশোনা তো খুব পেরেশানি হয়ে যাচ্ছে, তো ভাই 2টা পড়াশোনা করুক, তোকে বিয়ে দিয়ে দিই। তো মা চাচার সাথে কথা বললো, আমার চাচাও হচ্ছে রাজি যে ঠিক আছে তাহলে ভাবে আমরা সম্বন্ধ দেখি, ওর জন্য ওকে বিয়ে দিয়ে দিই। তা আমি দেখতে মোটামুটি সুন্দরী ছিলাম, তো সেই সুবাদে তো বিয়ের ঘর আসতে থাকলো খুব। কিন্তু আমার মনের মধ্যে কেন জানি খচখচ করতেছিল যে আমি বিয়েটা করব না, কিন্তু বলার সাহস পাচ্ছিলাম না। তো এরকম করতে করতে একদিন হচ্ছে একজন আসলো দেখতে, সে সৌদি প্রবাসী। তার মার আমাকে দেখে পছন্দ হয়ে গেলে, একদম বিয়ে ঠিক হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা, যে মনে হয় সামনের শুক্রবার বিয়ে হয়ে যাবে এরকম। তো আমি খুব সাহস করে তখন আরিফ ভাইয়ের নাম্বারটা জোগাড় করে আরিফ ভাইকে একটা ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে এরকম এরকম মা তো আমাকে বিয়ে দিয়ে দিতেছে, আপনি যদি মাকে বলতেন। তো বলতেছে আমি বললে কি হবে? আমি বললাম আপনি বলতেন, আপনি না আমাকে পছন্দ করেন। তো সে বলতেছে যে আমি তোকে পছন্দ করি, তুই তো আমাকে পছন্দ করিস না, তো তোকে যেখানে বিয়ে দিচ্ছে বিয়ে করে ফেল। আমি বললাম যে না, আমি আপনাকে পছন্দ করি, আপনি মাকে বলে দেখেন কি বলে, যদি মা না দেয় তাহলে আমি বিয়ে করে ফেলবো, সমস্যা নেই, কিন্তু আপনি তো বলবেন। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসতেছি। তো পরদিন সে আসে। আসার পরে এখন আমাদের যে আমার চাচা, উনি তো এখন গার্ডিয়ান আমার মা আমার বাবার পরে, তো ওনার সাথে কথা বলে যে মামা আমি হচ্ছে ওকে বিয়ে করতে চাই, আপনি কি বলেন? তো আমার মামা বাবার ছিল বা হচ্ছে আমার চাচারও এরকমই ছিল যে যে বাড়িতে আমার বোন নাই সে বাড়িতে আমাদের মেয়ে পাঠাবো না, এরকম একটা ব্যাপার ছিল। বাট ওই আন্টি খুব ভালো ছিল, যেটা ততদিনে হচ্ছে আরিফ ভাইও বুঝছে। তো আরিফ ভাই বোঝায় যে না, উনি তো তত খারাপ না, উনি খুব ভালো, আর ওনার সাথে তো থাকার দরকার নেই, আমার বউ আমার সাথে থাকবে, আমার বউ তো আমি বাড়িতে রাখবো না, আমি যেহেতু ঢাকায় থাকি আমার বউ আমার সাথে ঢাকাতেই রাখবো। তো তারা হচ্ছে রাজি হয় না। তো সে 1 বছর ধরে আমার মাকে দেখতেছে, আমার মা কোথাও একটু নরম হয়েছে, বাট আমার চাচা দিবে না বিয়ে ওই বাড়িতে। তো এখন চাচার উপর দিয়ে তো যাওয়ার কোনো রাস্তা নেই, তো অনেক কান্নাকাটি করি আমি। তখন হচ্ছে মা বুঝায় যে ঠিক আছে, চাচাকে বোঝায় যে দাও বিয়েটা, সমস্যা নেই। তারপরে তার বড় ভাই, তার বাবা, তারা আসে। আসার পরে আমাদের বিয়ে হয়, মোটামুটি অনুষ্ঠান করেই আমার বিয়েটা হয়। বিয়ের পর সে আমাকে তার সাথে করে ঢাকা নিয়ে আসে। এখন ঢাকা আসার পরে আমি নতুন করে সংসার, সুন্দর জীবন, সে আমাকে খুব ভালোবাসতো, খুব সুন্দর সংসার আমাদের চলতেছিল। তো এইভাবে চলতে থাকলো, প্রায় হচ্ছে 3-4 বছর হয়ে গেল। আমি হচ্ছে আর কনসিভ করতে পারতেছিলাম না। তো প্রথমে 1 বছর আমি ঢাকাতে এমনিতেই ছিলাম। তারপরে আরিফ ভাই বলতেছে যে বসে থেকে কি করবো, তো ভার্সিটিতে ভর্তি হও, পড়াশোনাটা করো অন্তত পক্ষে। তো ভর্তি হইলাম। তো এইভাবে আমার বিয়ের 4 বছর চলে গেল, কিন্তু আমি কনসিভ করতেছি না। সেটা নিয়ে আমার মায়ের খুব মাথা ব্যথা। মা হচ্ছে ফকির, কবিরাজ, ডাক্তার যেখানে যা আছে সব ঘেটে ফেলতেছে। আমিও 2-1বার ডাক্তার দেখাইছি, বাট ডাক্তার বলে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। তাহলে কেন হচ্ছে না? বলছে যে হবে, আপনি ট্রাই করেন, হবে বেবি। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল, প্রায় 5-7 বছর হয়ে গেল বিয়ের বয়স, বাচ্চা কাচ্চা আর হচ্ছে না। তখন হচ্ছে আমার ঢাকার শহর থেকে ওই যে ঘরের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে সারাদিন বন্দি থাকা, রাত্রে সে বাসায় আসে, সকালে চলে যায়, ছুটির দিনে একটু বাইরে যায়, বা ঈদ ছাড়া বাড়িতে ওইরকম যাওয়া হয় না। আমার আর ভালো লাগতেছিল না, একাকিত্বে মানে জীবনটা কেমন যেন লাগতেছিল, যে 7-8 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা কেন হচ্ছে না। অথচ আমার যে হাজব্যান্ড, তার একটা মানে চুল পরিমাণ কোনো অভিযোগ আমার প্রতি ছিল না যে কেন হচ্ছে তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না। সে বলতো যে ঠিক আছে, হয় না হবে, আর না হইলে না হোক, তাতে কি সমস্যা, আমরা দুজন তো একসাথে আসি, এটাই চলবে, এরকম এটা ছিল তার ধারণা। তো আমি হচ্ছে তখন বললাম যে তার কাছে বায়না ধরলাম, আমি আর এখানে থাকবো না, আমাকে বাড়িতে দিয়ে আসো। তখন সে হচ্ছে সব কিছু মানে আমাকে একটা ঘর উঠায় দিয়ে তারপর আমাকে বাড়িতে পাঠাইলো, কারণ তার ভাগের ঘরটা ছিল না বাড়িতে, তো জমি ছিল, ওখানে ঘর উঠায় তারপরে এক বাড়িতেই উঠানে জায়গা ছিল, বাট ঘরটা ছিল না, তো ওখানে ঘর উঠায় আমাকে বাড়িতে দিয়ে আসলো। এখন সে সপ্তাহে 2-1 দিন যায়,
আমি বাড়িতেই থাকি। তো ওই সময়টায় আমার যে ভাসুর ছিল তার হচ্ছে একটা মেয়ে বাবু হয়েছে। তো ভাবির আগে থেকে আরও একটা মেয়ে একটা ছেলে আছে, ও হচ্ছে 3 নাম্বার বাচ্চা। তো ভাবির হচ্ছে ওই সময়টাতে 3 নাম্বার বেবি ছিল, ভাবিরও যথেষ্ট বয়স ছিল, আবার কাজ টাজ করে ভাবির সময় পেতো না। তা আমি ওর বাচ্চাটাকে খুব সামলাইতাম, মানে ওই ভাবির বাচ্চাটাকে নিয়ে সারাদিন আমার সময় কেটে যেত। মানে ওর যত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া থেকে শুরু করে, আমার বড় ভাসুরের অবস্থা আবার ততটা একটা ভালো ছিল না, সে একদমই মানে খেয়ে পড়েও চলতে কষ্ট হইতো, এরকম একটা অবস্থা ছিল। তো সেই জায়গা থেকে ওনার বাচ্চার দুধ কেনার থেকে শুরু করে এভরিথিং সব আমিই দিতাম সব সময়। আর আমার কাছে ও সারাদিন থাকতো, মাঝে মাঝে রাত্রেও যখন একটু বড় হয়েছে 2-2.5 বছর, রাত্রেও আমার সাথে ঘুমায় থাকতো, ওর চাচা তো ঢাকায় থাকতো। তো এরকম করতে করতে ওকে হচ্ছে আমি বড় করলাম আমার হাতে করে। আমার আর বাচ্চা কাচ্চা হইল না। অপরদিকে আমার ফুপা যে পরবর্তীতে বিয়ে করছিল, উনিও খুবই সাপোর্টিভ ছিল। উনি আমাকে খুব বুঝাইতো যে ঠিক আছে, বাচ্চা না হইলে কী হয়েছে, বাচ্চা ছাড়া মানুষ থাকতেছে না, এগুলো নিয়ে টেনশন করবা না, এগুলো নিয়ে ঝগড়া করবে না। বাট গ্রামের মানুষজন নানান রকম কথাবার্তা বলতো। কোনো ডাক্তার কবিরাজ যে যেখানে যেতে বলছে সব করছি, লক্ষ লক্ষ টাকা ভাঙছি, বাট হচ্ছে না। এখন আল্লাহ না চাইলে তো আর হবে না। যাই হোক, তো তখন হচ্ছে আস্তে আস্তে আমি আমার ভাগ্নিটাকেই বড় করলাম, ওকেই মানে নিজের সন্তানের মতো পালতে শুরু করলাম। আর অপরদিকে গ্রামের মানুষজনের নানা কথাবার্তা এরকমও হয়েছে, মানুষ আমার মুখ দেখে বলে যে বন্ধা মহিলা, ওর মুখ দেখে কাজে গেলে ওনাদের অমঙ্গল হবে, এই ধরনের কথাবার্তা। মানে কিছু মানুষ আমাকে দেখে কপাল কুঁচকে রাখে, এই ধরনের অনেক অনেক মানে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু, সেগুলো আর মানে নাই বলি। যাই হোক, তো এভাবে সময় কাটতে লাগলো। আমার বিয়ের বর্তমানে 20 বছর বয়স, এখন পর্যন্ত হচ্ছে আমার বাচ্চা কাচ্চা হয় নাই। আমি ওই ভাতিজিটাকে নিয়েই থাকি, ওই আমাকে মা বলে ডাকে। আর তো আজকের এই গল্পটা আমাকে লিখে পাঠাইছে আপুর যে ভাতিজি ছিল, যাকে সে পেলে টেলে বড় করছে, সেই ভাতিজি, সে বর্তমানে ক্লাস 9-এ পড়ে। সে আমাকে গল্পটা লিখে পাঠাইছে এবং আপু এবং ওনার হাজব্যান্ড এরকম ডিসিশন নিছে যে ওনার যতটুকু সম্পত্তি আছে ওনার ভাগের সবটুকু হচ্ছে ওনার এই ভাতিজির নামে লিখে দেবে। তো সেখান থেকে ওনার ভাতিজিকে মানে কাগজ কলম ছাড়া ওনারা নিজের মেয়ে ভেবে নিছে, এরকম আর কি। তো ওই জায়গা থেকে ওই মেয়েটা অনেক ভালোবাসে আপুকে। সে হচ্ছে আমাকে স্টোরিটা লিখে পাঠাইছে যে মানুষের চাচিদের সাথে তো মানুষের কীরকম সম্পর্ক থাকে, আমার চাচি আপু আমাকে এতটা ভালোবাসে, আপনি হচ্ছে স্টোরিটা শোনাবেন। তো 70% সময়ে এরকম হয় যে বিশেষ করে চাচিদের সাথে সম্পর্কটা ভাতিজিদের খুব একটা সুন্দর হয় না। এটা এত সুন্দর একটা সম্পর্ক ওনাদের, আল্লাহ ওনার সম্পর্কটা সারা জীবন বাঁচায় রাখুক, আমি সেই দোয়া করি। কোনো ভুল বোঝাবুঝি বা কোনো সমস্যা যাতে ওনাদের লাইফে না হয়, সেটাই হোক। আর আপুটার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ চাইলে এখনও ওনাকে সন্তানের মুখ দেখাইতে পারে। তো এটাই ছিল গল্পটা। কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবেন। আর আপনারা যারা হচ্ছে একটু বড় গল্প শুনতে পছন্দ করেন বা উপন্যাস শুনতে পছন্দ করেন, তারা চাইলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, সেখানে অনেক বড় বড় উপন্যাস আছে, বড় বড় গল্প আছে, সেখানে গিয়ে শুনতে পারেন। কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনাদের ভালো লাগলে সেখানে যাবেন, সাবস্ক্রাইব করবেন, ঘুরে আসবেন। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।